প্রিয় দর্শক, স্বাগত জানাই খবরের পেছনের খবরের আরেকটা এপিসোডে। আজ আমরা কথা বলবো বর্তমান সরকারে সেনাবাহিনীর ভূমিকা কী সে সম্পর্কে। আপনারা জানেন, জনমনে একটা প্রশ্ন আছে যে সেনাবাহিনী বর্তমান সরকারে আছে কি নাই, থাকলে তাদের ভূমিকাটা কী। যেমন আমরা 2007-08 সালে যে সরকার গঠিত হয়েছিল তখন এটাকে বলা হতো আর্মি ব্যাক গভর্নমেন্ট, কিন্তু এখন তো সেটা বলা হচ্ছে না। তাইলে বর্তমান সরকারের সেনাবাহিনীর ভূমিকাটা কী এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজ আছেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান। আমি যে কথাটা ভূমিকায় বলেছিলাম, আসলে বর্তমান সরকারে একটা পরিবর্তিত বাস্তবতায় যে সরকার গঠিত হলো, এখানে আমরা সরাসরি সেনাবাহিনীকে দেখছি না সরকারে, কিন্তু সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তো অবশ্যই আছে, সেটা দৃশ্যমান। তো সেনাবাহিনীর ভূমিকাটা কি, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই আমি আপনার পক্ষ হয়ে এবং আমার পক্ষ থেকে আমি বাংলা ভিশনের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নে যদি আসি যে সেনাবাহিনীর ভূমিকা কি বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিতে, প্রথমেই আমি বলবো যে আপনি মার্কস, ওয়েবার বা ম্যাকিয়াভেলি যে থিওরি বলেন, সেই থিওরি অনুযায়ী একটি রাষ্ট্রের যে মৌলিক উপাদানগুলো দরকার তার মধ্যে সেনাবাহিনী একটি অন্যতম উপাদান। সেখানে ভূমি থাকতে হবে, জনগণ থাকতে হবে, প্রতিরক্ষা থাকতে হবে। সেই প্রতিরক্ষা ব্যবস্থার একটা মেইন এলিমেন্ট হচ্ছে সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর দায়িত্ব যদি বলেন, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা, এটাই সেনাবাহিনীর দায়িত্ব। এর বাইরে অন্য কোনো দায়িত্ব যেগুলো আছে, বেসামরিক প্রশাসনকে সহায়তা করা বা অন্যান্য ইউএন মিশন যেগুলো আছে, সেগুলো হচ্ছে এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটিস। বাট বেসিক ডিউটি যদি আপনি বলেন, সেটা হচ্ছে একটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা করা। এখন এই পরিস্থিতি যেটা হয়েছিল, সেখানে জনগণ এবং সরকার দুই মুখে প্রতিপক্ষ হিসেবে অবস্থানে চলে গিয়েছিল। তো সরকারের যে এলিমেন্ট ছিল তারা একটা শক্ত অবস্থান নিয়েছিল ছাত্র বা জনতার বিপক্ষে, এবং আপনারা দেখেছেন যেভাবে গুলি হয়েছে, যেভাবে হত্যা হয়েছে, সেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হওয়ার কথা নয়। এইখানে সেনাবাহিনী একটা ক্রিটিক্যাল অবস্থানে চলে এসেছিল, কারণ সেনাবাহিনীর একটা ম্যান্ডেট বা দায়িত্ব যেটাই বলেন, সরকারের পক্ষে সার্বভৌমত্ব বা দেশের এন্টিটিকে রক্ষা করা। এদিকে জনগণের প্রতি তার দায়িত্ব অবশ্যই আছে। এবং যে অ্যানার্কি হচ্ছিল, যে কর্মকাণ্ডগুলো হচ্ছিল, রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যেভাবে ব্যবহার করা হচ্ছিল, সেগুলো আমি নাম বলছি না, পুলিশ, আনসার বা বিজিবি বা সেনাবাহিনী বললে সব সংস্থাগুলোকেই জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তো শেষে সেনাবাহিনীকে আনা হয়েছিল, এবং তাই সেনাবাহিনী হচ্ছে সরকারের লাস্ট রিসর্ট বা এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার, ওয়ান অফ দ্য পাওয়ারফুল এলিমেন্ট অফ দ্য ন্যাশনাল পাওয়ার। তো তাকে ব্যবহার করার জন্য যখন ডাকা হয়েছিল, তখন সেনাপ্রধান যে ভূমিকাটা নিয়েছেন, সেটা আমি বলবো অবশ্যই সঠিক ভূমিকা নিয়েছেন। এবং তিনি সরকারকে যে উপদেশ বা যে অ্যাডভাইস দিয়ে উনি দেশ ত্যাগ করার জন্য বলেছেন, সেটাও একটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমি বলবো। তা না হলে আপনি কি হতো দেখেন, দেশে আরও খুন হতো, আরও হত্যা হতো, আরও লাশ পড়তো, এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো আরও ডিসঅর্গানাইজড হয়ে যেত, এবং দেশে একটা অ্যানার্কি এবং গৃহযুদ্ধের পর্যায়ে চলে যেত। তো আমি বলবো সেনাপ্রধান, বিশেষত সেনাপ্রধান এবং তারা সহযোগী যারা ছিলেন এখানে, এবং সেনাবাহিনী, এরা মানে এই ক্রিটিক্যাল মুহূর্তে সঠিক ভূমিকা, দায়িত্বশীল ভূমিকা, আগের যে সরকার ছিল যার প্রতি জনগণ এবং বিশেষত ছাত্র এবং জনগণের অনাস্থা, এটা একটা ভিজিবল অনাস্থা ছিল, এটাই জনগণের রায় ছিল। তো সেইখানে তারা জনগণের রায় অনুযায়ী পূর্ববর্তী সরকারকে দেশ ত্যাগ করতে বলেছেন এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করেছেন। 5 তারিখের ভূমিকাটাকে সঠিক এবং সময়োপযোগী বলছেন। পরবর্তী, হ্যাঁ, তো কিন্তু আমরা দেখলাম যে মাঝখানে 5 থেকে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ নতুন সরকার শপথ নিয়েছে। এই সময়টা দেশে কোনো আসলে সরকার ছিল না, যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, বিভিন্ন বাড়িতে হামলা, নানা কিছু, ইভেন গণভবনেও আমরা দেখেছি লুটপাটের ঘটনা জাতীয় সংসদে হয়েছে। কেউ কেউ বলে থাকেন তখন সেনাবাহিনী আরও একটু স্ট্রিক্ট ভূমিকা নিলে হয়তো এটা এড়ানো যেত। আপনার কাছে কি মনে হয়?
দেখেন 5 তারিখের পরে কিন্তু সেনাবাহিনী মার্শাল ল দিয়ে ক্ষমতা নিয়েছে এরকমও না, এবং সেখানে একটা ডিক্লারেশনও দেওয়া হয়েছে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হবে এবং তারাই দেশের দায়িত্ব নেবেন। এই ফর্ম হওয়ার পেছনে একটা মানে গ্যাপ ছিল, যে গ্যাপটাতে বিভিন্ন অ্যাক্টর কাজ করেছে এবং বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন প্রতিক্রিয়াশীল গ্রুপ যারা বলেন তারা নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়নের চেষ্টা করেছে। তো সেই ক্ষেত্রটাতে একটা টার্মলে এত বড় একটা 15 বছরের একটা সিস্টেম ছিল, 15 বছরের একটা বৈধ হোক অবৈধ হোক বা যেভাবে হোক সেই সিস্টেমটা হঠাৎ করে কলাপস করেছে। এটা অনেকেই কিন্তু ধারণা করেনি যে এইভাবে এটা কলাপস করবে, এবং যারা 15 বছর যাবৎ ছিল তাদের তো ভীষণ ছিল যে তারা আরও ভীষণ বা উদ্দেশ্য যেটাই বলি যে আরও দীর্ঘ সময় তারা থেকে যাবেন, তারা অনেকেই এটা ধারণা করেননি। এবং যারা আগেই দেশ ত্যাগ করেছেন তারা কিন্তু গুটি কয়েক যারা বুঝতে পেরেছিলেন এরকম হয়তো বা হতে পারে, আর বাকি সব কিছুই তারা কনফিডেন্ট ছিল। তো এই সিস্টেমটা হঠাৎ করে ব্রেক করেছে। তো যখন একটা সিস্টেম ব্রেক করে তখন কিছুটা টার্মোয়েল, কিছুটা অস্থিতিশীলতা, কিছুটা ডিসঅর্গানাইজড অ্যাক্টিভিটিস এটা হতে পারে। এখন সেনাবাহিনীর ভূমিকা আপনি যদি বলেন যে আরও কঠোর হওয়া যেত, হ্যাঁ অবশ্যই হয়তোবা আর একটু স্ট্রিক্ট হলে এই জিনিসগুলো কন্ট্রোল করা যেত, কিন্তু এখানে ম্যান্ডেট বা অথরিটির ব্যাপারটিও এসে যায়। সেনাবাহিনী কোন ইয়েতে এই 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 অ্যাকশনগুলো নিবে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী আমি যেটা মনে করি যে সেনাপ্রধান যেভাবে সবাইকে বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে, এবং একটা ডিক্লারেশন দিয়েছেন যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, তারপরে প্রধান কেয়ারটেকারের চিফ কেয়ারটেকারের ঘোষণা হয়েছে, আসতে হয়েছে, এভাবে আস্তে আস্তে হয়েছে। বাট ওই সময়টাতে যেটা আমি বললাম যে একটা সিস্টেম ভেঙে পড়ার সময়, এটা সব জায়গায় হয়েছে। আপনি যত রেভুলেশন বলেন, ফ্রেঞ্চ রেভুলেশন বলেন, আপনি কিউবান রেভুলেশন বলেন, সব জায়গাতে একটা রেভুলেশন পরবর্তী সেটাকে হয়তো সৃষ্টির প্রসব বেদনা আপনি বলতে পারেন, যে একটা নতুন সৃষ্টির সময় সব সময় কিছু ডিসঅর্গানাইজড অ্যাক্টিভিটিস বা কিছু প্রতিশোধমূলক অ্যাক্টিভিটিস হবে, বাট এটা অবশ্যই কাম্য নয়। এটাকে যদি আগে থেকেই পারসিভ করা যেত, হয়তো বা সেনাবাহিনীও সেই ব্যবস্থাটা আগে থেকে আরও গ্রামে গঞ্জে সব জায়গায় ডেপ্লয়েড হয়ে আগে থেকেই সেই ব্যবস্থাটা নিতে পারত। বাট এখানে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের কারণে এই জিনিসগুলো হয়ে গেছে। বাট পরবর্তীতে সেনাবাহিনী আস্তে আস্তে কন্ট্রোলে নিয়েছে, দ্রুত ওভারকাম করেছে। আমি এই সময়টাকে বা এই ডিসঅর্গানাইজড অ্যাক্টিভিটিসটাকে আমি সেইভাবেই মূল্যায়ন করব। বর্তমানে সেনাবাহিনীর ভূমিকাটা কোন জায়গায় আছে? আগে যেমন আমরা বলছিলাম যে আগের সরকার মানে 2007 সালে যে সরকার গঠিত হয়েছিল সেখানে বলা হয়েছে আর্মি ব্যাক গভর্নমেন্ট। এটা কি আর্মি ব্যাক গভর্নমেন্ট নাকি আসলে না? এখন পর্যন্ত আমরা যে ডিক্লারেশন দেখেছি বা যে প্রসেসটা দেখেছি সেটাতে তো আর্মি ব্যাকড বলা হচ্ছে না। আর আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট এটা কি কোনো দেশে বা কোনো সংবিধানে কোথাও আছে কি না আমি সেটাও জানি না। বাট এটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাকি নির্বাচন হবে এবং পরে নির্বাচিত সরকার আসবে, সেটাই। বাট সেনাবাহিনীর অবস্থান কিন্তু তার যে দায়িত্ব সেটা থেকে কিন্তু সেনাবাহিনী সরে আসেনি। তার দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের স্থিতিশীলতা বা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে অনেক সময় ইন্টারনাল থ্রেট থেকে হয়। সো ইন্টারনাল যে থ্রেটগুলো সেগুলোকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ, সেনাবাহিনী তার কাজ দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং একটা সিস্টেম ব্রেক করায় যে ডিসঅর্গানাইজড বা যে অ্যানোমালিসগুলো আছে সেগুলোকে দ্রুত কাভার করার চেষ্টা করছে। এবং আমি বিশেষত সেনাপ্রধানকে আমি এই ব্যাপারে মানে যথেষ্ট তার প্রতি সম্মান এবং তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো। তিনি ক্রিটিক্যাল সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং পরবর্তীতে উনি সঠিক স্টেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, আমরা দেখলাম এই সরকারে 2 জন ছাত্র প্রতিনিধি সরাসরি আছেন। তো মানে সেনাবাহিনীর কোনো প্রতিনিধিত্ব কি সরকারে আছে? সেনাবাহিনীর প্রতিনিধিত্ব এরকম একটা ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু থাকার কথা না। যদিও ইন্দোনেশিয়ায় আছে এরকম, পার্লামেন্টে, মায়ানমারেও আছে, বাট একটা ডেমোক্রেটিক সেটআপে রাষ্ট্রে একটা সেনাবাহিনীর ভূমিকা বা সেনাবাহিনীর সদস্য পার্লামেন্ট বা গভর্নমেন্টে থাকার কথা না। সেই হিসাবে শুধু সেনাবাহিনী কেন, রাষ্ট্রের আরও অনেক অর্গানাইজেশন আছে, পররাষ্ট্র
মন্ত্রণালয় আছে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাহলে তো প্রশ্ন আসতেও পারে তাহলে কি সেক্রেটারিরা কেন না থাকবেন, বা ইভেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকরা কেন না থাকবেন। ওরা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন মেকানিজম, এবং তারা তাদের ওই 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 রাষ্ট্র যন্ত্রগুলোকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের অধীনস্থ প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা। তো সেই হিসাবে তাদের অবস্থান থাকাটা কতটুকু গণতান্ত্রিক, সেই প্রশ্নটা এখানে এসে যাবে। তো সেই হিসাবে তো আমি মনে করি না যে এখানে থাকার দরকার ছিল। বাট এই কেয়ারটেকার গভর্নমেন্ট তারা যাতে সুষ্ঠুভাবে এবং ফার্মলি কাজ করতে পারে, সেই জন্য সেনাবাহিনী একটা ভূমিকা অবশ্যই আছে, যে উই আর উইথ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং আপনারা যে সমস্ত রিফর্ম করা দরকার, যে সমস্ত পরিবর্তন করা দরকার, যে সমস্ত অবৈধ দীর্ঘ 15 বছরে যে সমস্ত আপনি বলেন আগাছা বলেন, দুর্নীতি বলেন, অব্যবস্থা বলেন, যেগুলো হয়েছে সেগুলোকে নির্মূল করার জন্যে যত ধরনের সহায়তা বা সাহায্য দরকার সেটা সেনাবাহিনী করবে। এটাই সেনাবাহিনীর ভূমিকা। সেনাবাহিনীর 2 জন সাবেক কর্মকর্তাই সরকারের সরাসরিভাবে উপদেষ্টা হিসাবে আছেন। তো এর মধ্যে একজনকে নিয়ে আবার বিতর্কও তৈরি হয়েছে। তো এই বিতর্কটা আপনি কিভাবে দেখছেন? আসলে 2 জন কর্মকর্তা অবসরপ্রাপ্ত অবশ্যই থাকতে পারেন, ওনারা তো আর সার্ভিসে নেই। আমিও থাকতে পারি, ঠিক আছে, আপনারা সিলেক্ট করলে থাকতাম হয়তো, বাট সেটা হয়তো বা আমার সেই অভিজ্ঞতা বা সেটুক মানে দীর্ঘ অভিজ্ঞতা আমার সেরকম নেই। বাট যার কথা বলছেন সবাই জানে, ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন স্যারকে আমি ব্যক্তিগতভাবে খুব অ্যাডমায়ার করি। যখন নির্বাচন কমিশনার ছিলেন তখন থেকে তার ভূমিকা, এবং উনি বিউপি থেকে উনি পিএইচডি করেছেন, তখন আমি স্যারকে চিনি। তো স্যারের প্রতি আমার ব্যক্তিগতভাবে অবশ্যই একটা মুগ্ধতা বা একটা লয়্যালটি বা সম্মানজনক একটা ভাব আমার ভেতরে আছে। বাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাদের দেশে খুবই কঠিন, এটা আপনাকে মানতে হবে। তো হয়তো স্যার এই অ্যানার্কিটা মানে একটু শক্তভাবে দূর করার জন্যে বা একটা ভীতি প্রদর্শনের জন্য, যেটাই হোক, ওনার উদ্দেশ্য, উনি মানুষ হিসাবে আমি যতদূর জানি উনি খুব ভালো মানুষ, উনি হয়তো বা একটা মন্তব্য করেছিলেন, যেটার কারণেই হয়তো বা একটু অনেকের কাছে বিরূপভাবে জিনিসটা উপস্থাপিত হয়েছে। বাট বেসিক্যালি উনি যা বলেছেন সেটা করার মতো মানুষ না। আমি পার্সোনালি তাকে চিনি, বিকজ হি ইজ আ নলেজ ওয়ারিয়র, তার অনেক নলেজ আছে, পড়াশোনা আছে। তো এটা নিয়ে একটা হয়েছে, বাট এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বাট সামগ্রিকভাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত স্যারকে যদি আপনি বলেন, এটা তার সাথে যায় না আর কি। তো এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে, যেহেতু বিতর্ক হয়েছে উনি নিজেও রাজি হয়েছেন এবং উনি অন্য একটা মন্ত্রণালয়ে গিয়েছেন। বাট হি ইজ এ ভেরি ক্যাপেবল ম্যান, এবং আমি নলেজেবল ম্যান। আমার মনে হয় যে উনি নতুন দায়িত্বে উনি ভালোভাবেই দায়িত্ব পালন করবেন। গতকালই আইএসপিআর থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, এতে বলা হয়েছিল 626 জন মানুষ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, যার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, অসামরিক প্রশাসনের কর্মকর্তারা আছেন, পুলিশ অফিসার আছেন, এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাও আছেন, এবং শোনা যাচ্ছে বিচার প্রশাসনেরও সাবেক কেউ কেউ ছিলেন। তো এরা কারা ছিলেন আসলে? যেহেতু আইএসপিআর থেকে কারো কোনো নাম মেনশন করা হয় না, আপনার কাছে কোনো তথ্য আছে কি না? যেহেতু আইএসপিআর থেকে বলেনি কারা আছেন, সেহেতু ডিউ রেসপেক্ট টু আর্মি, যেহেতু আমি সেনাবাহিনীতেই ছিলাম, আমি হয়তো বা কিছু আমার যেহেতু কানেকশন আছে জানতে পারি, বাট যেহেতু অফিসিয়াল ঘোষণা আসেনি সেই হিসাবে আমি বাই নেম বলবো না বা বলতে পারবো না। বাট জেনারেলি আপনারা সবাই বুঝতে পারছেন কারা ছিল, যারা এই 15 বছর ধরে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এগুলোর সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন মানুষকে অত্যাচার করেছে, যারা বিভিন্ন মানুষের উপর ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষকে ঠকিয়েছে বা মানুষকে নিষ্পেষণ করেছে, মানুষকে অত্যাচার করেছে, তারাই হবে। তারা ভয় পেয়েছে এবং তারা একটা প্রোটেকশনের জন্যে, মানুষ তাদেরকে সামনে পেলে কি করে ফেলবে তাদের সেই আত্মবিশ্বাসটা ছিল না, যে তারা সাধারণ জনগণের সামনে গেলে তাদেরকে কেউ কিছু করবে না। এ ধরনের আত্মবিশ্বাসটা না থাকায় তারা ভেবেছে ক্যান্টনমেন্টের ভিতরে গেলে একটা প্রোটেকশন বা একটা শেল্টারের ভিতরে হয়তো তারা থাকতে পারে, তো বা পেতে পারে, সেই হিসাবেই তারা গিয়েছে। জনমনে প্রশ্ন আছে যে যেহেতু তারা অপরাধী, আপনি বলছেন, আপনার বক্তব্যে বলা হচ্ছে যারা মানুষের উপরে নিষ্পেষণ করেছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, তাহলে তারা অপরাধী,
মানে রাষ্ট্রের চোখে জনগণের চোখে অপরাধী, তো এদেরকে সেনাবাহিনী যে প্রোটেকশন দিল এটা কতটা যৌক্তিক? এখন অপরাধী আমার চোখে অপরাধী, অপরাধী ডিক্লেয়ার করতে গেলে একটা বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হবে। সেনাবাহিনী একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে কিন্তু এই বিচারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নয়, এটার জন্য আলাদা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে সেনাবাহিনী এটা কি করলো যে অপরাধীদেরকে সাধারণ মানুষের কাছে ছেড়ে দিল না কেন? আপনি জানেন যে জেনেভা কনভেনশন অনুযায়ী আমাদেরকে যুদ্ধ করতে হয়। ইভেন আমি শত্রুকেও যদি ধরি তাকে তার বেসিক রাইট আমাকে দিতে হবে, তার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার বিচার করতে হবে, এবং তার যে জীবন বা জীবিকার যে বেসিক নিডগুলো সেগুলো এনশিওর করতে হবে। এখন আপনি কি মনে করেন যে এই লোকগুলোকে যদি সেনাবাহিনী বের করে দিয়ে তখন যে জনতার উত্তেজিত অবস্থা তাদের হাতে দিয়ে দিত, তাহলে কি এটা মানবতা বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল বা হিউম্যানিটারিয়ান রুলস বা যেগুলো আছে সেগুলো অনুযায়ী কি এটা রাইট মানে সঠিক ব্যবস্থা হতো? হতো না, কারণ তাদেরকে তখন রাস্তাঘাটে কিলিং হয়ে যেত, তারা এবং ব্রুটালি কিল্ড হতো। অনেকের ক্ষোভ আছে, এটা আমরা দেখেছি। তো ইভেন আমি একটা এক্সাম্পল সাইট করতে পারি যে সিরাজগঞ্জে 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, ঠিক সেই জিনিসগুলো হতো। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তারা ক্যান্টনমেন্টের ভিতরে কীভাবে গিয়েছে অথবা এসেছে, তারপরে যদি তারা বলে যে এটা আমাদের বাইরে গেলে আমাদেরকে মানে জাস্ট টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে, সেই ক্ষেত্রে আমরা এখানে থাকি, আমরা সেনাবাহিনী অবশ্যই সেই জিনিসটা তো আমার জেনেভা কনভেনশন অনুযায়ী আমার শত্রু যদি আমার কাছে আসে তাকেও আমি সেই প্রোটেকশন দিয়ে তাকে প্রপার বিচারের ব্যবস্থা করা। এখন সেনাবাহিনী যদি দেখে যে না, যারা যারা এসেছিল তাদের মধ্যে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ আছে এবং বিচারকী প্রক্রিয়া শুরু হয়েছে বা কেউ কেস করেছে, কেউ অভিযোগ করেছে, অবশ্যই সেনাবাহিনী আবার দরকার পড়লে সরকার যদি চায়, এটা পুলিশের দায়িত্ব, সেনাবাহিনী আবার তাদেরকে ধরে এনে বিচারকী প্রক্রিয়ার ভিতরে প্লেস করবে। বা রাইট অ্যাট দ্যাট মোমেন্ট শত্রুর মানে ওই উত্তেজিত জনতার কাছে ছেড়ে দেওয়াটা সেনাবাহিনীর জন্য সঠিক কাজ হতো না। এটা আমি মনে করি সেই হিসাবে যে তাদেরকে সেই সময়টাতে সেখানে রেখে এই একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি থেকে, কারণ এরকম একটা পরিস্থিতি হলে কিন্তু আপনি এই ব্যাপারটা ইন্টারন্যাশনালাইজড হতো, তাই না? যে একটা অস্থিরতা আরও বাড়তো, কারণ তারাও যখন দেখতো যে এইভাবে হচ্ছে, তাদেরও তো সাপোর্টার আছে, তারাও তো তখন লাস্ট বুলেট যেটা বলি আমরা আর্মিতে, তারাও তখন ফ্রন্টে একটা চেষ্টা করতো, কারণ তারাও দেখতো যে তাদের পরিস্থিতি এরকমই হতে যাচ্ছে। তখন একটা দুইটা গ্রুপ যদি ওরকম দাঁড়িয়ে যেত, তা একটা গৃহযুদ্ধের দিকে যেত। সেই দিক দিয়ে এবং আপনি মানবতা বা আন্তর্জাতিক নিয়ম যেটাই বলেন বা আইনের যে দায়বদ্ধতা যেটা বলেন আইনের কাছে, যে কাউকে বিচার না করে কাউকে শাস্তির মুখে ঠেলে দেওয়া ঠিক হবে না, সেই অবস্থায় সেই বিবেচনায় সেনাবাহিনী এটা সঠিক অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। আপনি বলছিলেন যে ভবিষ্যতে তাদেরকে আবার বিচারের আওতায় আনতে যদি দরকার হয় সেনাবাহিনী সে হয়তো দায়িত্ব পালন করবে, কিন্তু আইএসপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 615 জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। তো এরা তো আমরা ধরে নিচ্ছি যে এরা অপরাধী, তো সেনানিবাসে যদি ত্যাগ করে থাকে তাদের নিজ স্ব উদ্যোগে অপরাধী আমরা জানি এরা অপরাধ করেছে, কিন্তু তাদেরকে আবার কি ফিরে পাওয়া কি সম্ভব? মানে কোনো কিন্তু আদালত থেকে ডিক্লেয়ার্ড অপরাধী না, যে তাকে অপরাধী ডিক্লেয়ার করা হয়েছে, তাকে রায় দেওয়া হয়েছে, জেল সে পালিয়েছে, এরকম না। আমাদের ইন জেনারেল আমরা যা জানি তা থেকে পাবলিক পারসেপশনে অপরাধী। তো সেক্ষেত্রে তারা ঢুকেছেও নিজে, এসেছেও নিজ দায়িত্বে, সে তো সেনানিবাসে থাকতে চাইলে হয়তো বা থাকতে দেওয়া হয়েছে। এখন কি হয়েছে ডিটেল জিনিসটা যেহেতু আইএসপি বলেনি কীভাবে এসেছে বা থেকেছে, বাট তাদেরকে যদি বিচার করা হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি মনে করেন তারা অপরাধী, তাহলে সেই হিসাবে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। পুলিশ ইজ দ্য এজেন্সি। এখন পুলিশ যদি কোথাও ফেল করে বা যদি মনে হয় না এই জন্য সেনাবাহিনীকে নিতে হবে, তো কেয়ারটেকার গভর্নমেন্ট সেনাপ্রধানকে বললে সেনাপ্রধান অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং সেনাবাহিনী অলওয়েজ দেশ এবং জনগণের জন্য, জনগণ যদি চায় তাদেরকে সেইভাবেই তারা গ্রেপ্তার করে বিচারকী প্রক্রিয়া আনা হবে। বাট কাউকে বিচার ছাড়া এভাবে ছেড়ে দেওয়াটা এটা ঠিক হবে না। আরেকটা ইন্টারেস্টিং তথ্য যেটা আছে আইএসপির প্রেস বিজ্ঞপ্তিতে, আশ্রয়প্রাপ্ত 3 জন এবং তাদের পরিবারের 4 জন সদস্য সহ মোট 7 জন এখন সেনানিবাসে অবস্থান করছেন। এই 3 জনকে কেন আছেন বা কেন রাখা হলো? যারা গিয়েছে তারা যদি এতই ভীত হয়ে থাকেন যে তাদেরকে দেখলেই জনগণ চড়াও হয়ে যাবে, সেটাও একটা কারণ হতে পারে।
তবে সেনাবাহিনী অন্যায়কে সমর্থন করা বা অন্যায়কারীকে তাকে সাপোর্ট দেওয়ার জন্যে বা তাকে নিরাপদ রাখার জন্যে এটা করবেন বলে আমি আশা করি না। সেনাবাহিনী এটাতে কোনো উদ্দেশ্যও নেই। তবে তারা যদি ব্যক্তিগতভাবে এরকম বলে থাকেন, আমার মনে হয় সেটাই হয়েছে, যে আমরা বাইরে গেলে আমাদেরকে জনগণ ছাড়বে না, আমাদেরকে জনগণ হত্যা বা যেটাই বলেন সেরকম একটা শাস্তি দিবে বা সেরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির তারা শিকার হবে। সেই জন্য তারা যদি বলে যে না তারা থাকবে, সেই হিসাবে হয়তো বা দেওয়া হতে পারে, আমার কাছে এটাই মনে হয়। কিন্তু তাদেরকে মানে সেভ করে তাদেরকে দিয়ে কোনো উদ্দেশ্য সাধন বা তাদেরকে কোনো অ্যাডভান্টেজ দেওয়ার জন্যে রাদার এটাকে চিন্তা করতে হবে যে তাদেরকে একটা ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য একটা মানবিকতার দিক দিয়ে বা আপনি যেটাই বলেন আর কি, যে সেই হিসাবে তাকে হয়তো বা রাখা হতে পারে। বাট এটা অফিসিয়াল ডিক্লারেশন আসলে তারপরে বলা যাবে আর কি। গত সরকারটা ছিল একটা রাজনৈতিক সরকার, একটা রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ, তাদের নেতৃত্বে সরকার ছিল। তো সেখানে দেখা যাচ্ছে যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তার মধ্যে মাত্র 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওইদিকে পুলিশ কর্মকর্তার সংখ্যা 500-র বেশি। এটা কি পুলিশি রাষ্ট্র ছিল কিনা, এটার একটা রিফ্লেকশন কিনা? পুলিশের এত ভয় কেন? পুলিশের মাধ্যমে হয়তো বা রাষ্ট্র যে লিডারশিপে যারা ছিলেন বা সরকারে যারা ছিলেন তারা যখন তাদের অবৈধ নীতিগুলো অবৈধ কার্যক্রমগুলো সম্পাদন করেছেন, সেক্ষেত্রে তারা যে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে করেছেন, ওয়ান অফ দ্য এলিমেন্ট হচ্ছে পুলিশ। পুলিশরা যখন করতে গিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে তখন ন্যাচারালি জনগণের বিপক্ষে তারা গিয়েছে। এবং জনগণের অন গ্রাউন্ডে আপনি যদি বলেন যে অ্যাকশন বা রিঅ্যাকশন, সেটা কিন্তু পুলিশের প্রতি বেশি হবে। তারা কিন্তু কোন রাজনৈতিক নেতা বা সরকারের কোন মন্ত্রী এই আদেশগুলো দিয়েছে সেগুলো কিন্তু পিছনে আছে, বাট সম্মুখে সামনে যে সরাসরি যে রাগ বা অ্যাকশন রিঅ্যাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া যেগুলো হচ্ছে, গুলিটা পুলিশই ছুটছে। সো ইমিডিয়েট রাগ যেটা বলেন বা জনগণের কাছে দৃশ্যমান যে প্রতিপক্ষ বা অত্যাচারী, সেটা পুলিশকেই মানে পুলিশই উপস্থাপিত হয়েছে। তো সেই হিসাবে যদি আপনি মনে করেন রাগটা পুলিশের উপরে থাকা মানে বেশি থাকা স্বাভাবিক, তো সেই হিসেবে হয়তো বেশি পুলিশ অফিসার যারা আছে তারা সংখ্যায় এই জন্য ওখানে বেশি আছে। আপনি যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন, দীর্ঘদিন বিওপিতে ছিলেন, তো এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে যে 12 জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিলেন। মানে মিন করা হয়েছে হয়তো বিসি, প্রবিসি বা এই লেভেলের পাবলিক বিশ্ববিদ্যালয়। তো ওনারা তো শিক্ষক, ওনাদের এত ভয় পাওয়ার কারণটা কি? এটা আপনি ভালো জানেন এবং দর্শকরাও ভালো জানেন, যারা শিক্ষক তারা কি আসলেই শিক্ষকের ভূমিকা পালন করেছেন কিনা। শিক্ষকরা যদি শিক্ষকের ভূমিকা পালন করতো তাহলে ভার্সিটি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কিছুই হতো না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নৈতিকতার প্রশ্নে একটা শিক্ষকের যে ভূমিকায় দাঁড়ানো উচিত তারা দাঁড়াননি। রাদার তারা, আপনি যদি 15 বছরের এই সরকারের অবৈধ কর্মকাণ্ড এবং অবৈধ প্রক্রিয়াকে বলেন, তারা সেই ক্ষেত্রে আরও অ্যাডভোকেট হিসেবে তারা কাজ করেছেন। সো ইট ইজ ভেরি আনফর্চুনেট যে শিক্ষকদের কেউ ভয় পেতে হচ্ছে। যেখানে আগে শিক্ষকরা ছিল সমাজ এবং জাতির অভিভাবক, সেখানে তারা এখন সমাজ এবং জাতির চোখে তারা শত্রু। তারা মানে ওই যে শ্রেণীটাকে সমাজ এবং জাতি ঘৃণা করে তারা তাদের অংশ হয়ে গিয়েছেন। এটার জন্য তারা নিজেরাই দায়ী। তারা সেই শিক্ষকের যে মানে বিতর্কহীন ভূমিকা বা শিক্ষকের যে ন্যায় নীতির পক্ষে শিক্ষকের যে নেতৃত্বের ভূমিকা, সেই ভূমিকাটিতে তারা মানে সংশ্লিষ্ট হতে পারেননি। রাদার তারা তাবেদার এবং তোষামতকারীর ভূমিকায় তারা বেশি দক্ষ ছিলেন শিক্ষকের চেয়ে। তো জনগণ সেই জন্য তাদের বিপক্ষে গিয়েছে এবং তারা বুঝতে পেরেছেন এটা, যে শুধু ওই পুলিশ কর্মকর্তা না বা রাজনীতিবিদ না, তাদেরকে পেলেও তাদের ছাত্ররাই, ইভেন জনগণ তো বাদই দিলাম, তাদের ছাত্ররাই তাদেরকে ওই ধরনের পরিণতির দিকে ঠেলে দিতে পারে। এই জন্যই হয়তো বা তারা ভয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। শেষ করতে চাই, তার আগে আমি জানতে চাই যে একটা সরকার যেটা অরাজনৈতিক সরকার, তাদের কোনো রাজনৈতিক বেজ নাই, কিছু বুদ্ধিজীবী এবং সাবেক আমলা বা অর্থনীতিবিদ বা বিভিন্ন এনজিও কর্মকর্তারা মিলে একটা সরকার গঠন করেছেন। তো এই সরকারের সামনে প্রধান ঝুঁকিগুলো কি কি?
এই সরকারের আপনি যেটা বলেছেন যে তাদের রাজনৈতিক বেজ নেই, কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে তার গ্রাসরুট লেভেল পর্যন্ত তার একটা অর্গানাইজেশন থাকে এবং তার একটা শক্তি থাকে, জনগণ থাকে পিছনে। তো এই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই ধরনের শক্তি না থাকলেও, সব কেয়ারটেকার গভর্নমেন্টেরই সেটা থাকে না, মানে গ্রাসরুট লেভেলে বা জনগণের ভিতরে যে একটা অর্গানাইজেশন বা সংঘবদ্ধতা সেটা থাকে না। কেয়ারটেকার গভর্নমেন্টগুলো একটা আর্মি ব্যাক বলেন বা একটা সংগঠিত সেনাবাহিনীর, একতাবদ্ধ সেনাবাহিনীর সাপোর্টে তারা কাজগুলো করেছেন আগে আমরা যেটা দেখেছি। এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির একটা কনসেনসাস থাকতে হবে যে না ঠিক আছে একটা 15 বছরের একটা অরাজকতার পর একটা বিপ্লবের ভিতর দিয়ে একটা পরিবর্তনের জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়েছি। এখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে হবে, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন সেনাবাহিনী, পুলিশ, আমলা বা আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন এবং জনগণ কেউ এটার অংশ হতে হবে, যে আমরা সবাই মিলে চাই যে এই বিপ্লব পরবর্তী অরাজকতা যেটা ছিল সেটা থেমে যাক, সুন্দর একটা নির্বাচন হোক এবং একটা নির্বাচিত সরকার আসুক এবং দেশ আবার গণতান্ত্রিক পথে এবং উন্নয়নের পথে এগিয়ে যাক। এটাই সবাই মিলে যদি এই সহায়তাটা করে তাহলেই এই কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে এটা করা সম্ভব। আচ্ছা, শেষ প্রসঙ্গ আপনাকে জানতে চাই, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন, আমাদের প্রতিবেশী দেশ। অনেকেই আশঙ্কা করছেন, বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আশঙ্কা করছেন যে তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরকার এবং শেখ হাসিনা সেখানে বসে এই রাষ্ট্র বা এই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবেন কিনা, কি মনে হয় আপনার কাছে? আপনি যদি হিস্ট্রি চেক করে দেখেন বা ঐতিহাসিক যে বিপ্লব বা ঘটনাগুলো আছে সেগুলো যদি দেখেন, যে a revolution or coup is always followed by number of counter coups or revolution. আপনি আমাদের 75-এর ঘটনা দেখেন, 75-এর পরে 77-এ যে আমাদের এটা পরপর 3টা কু হয়ে গেছে, পরবর্তীতে আর 18টা বা 21টা কু হয়েছে, এরকম ঘটনা ছোটো বড় আছেই। এখানে যারা এই বিপ্লবের মাধ্যমে বা রেভলিউশনের মাধ্যমে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের এলিমেন্টগুলো হয়তো বা নেতৃত্ব বা সরকারের প্রধান যিনি তিনি চলে গিয়েছেন, কিন্তু বাকি যারা আছেন তারা সবাই কি নির্মূল হয়েছেন? হননি। বিভিন্ন প্রতিষ্ঠানের আপনি হেড বলেন বা তার ডেপুটি হেড বলেন, সবাই এই গত 15 বছরে সরকার, তা নাহলে তো বিপ্লবটা হতো না। কারণ একটা শ্রেণীকে বা এক ধরনের লোককে বিগত সরকার সুবিধা দিয়ে গেছে এবং তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আছেন। হয়তোবা সেনাপ্রধানের মতো বা আরও অনেকের মতো দু একজন যারা চিন্তা করেছেন, দেশের কথা চিন্তা করে হয়তোবা তাদের পক্ষে যাননি এবং তারা এই বিপ্লবটাকে মানে ম্যাটেরিয়ালাইজ করার জন্য বা স্টেজে যে একটা অবস্থান নিয়েছেন, যার ফলেই আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু বাকি সব রাষ্ট্রযন্ত্রের এলিমেন্টগুলো তো এখনও রয়ে গেছে, নিষ্ক্রিয় হয়নি। এবং আপনারা দেখেছেন অলরেডি একটা সেনাবাহিনীতেও একটা ছোটোখাটো অভ্যুত্থানের কথা শোনা গিয়েছে এবং বিচার বিভাগেও আপনি দেখেছেন, এবং আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং বা একত্রিত হয়ে আলোচনা করার বা পরিকল্পনা করার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে। এটা করবেই, কারণ তারা তাদের পরিণতিগুলো দেখতে পাচ্ছে সামনে, যে যারা এখন বিচারের সম্মুখীন হবেন বা যারা পদচ্যুত হচ্ছেন, বরখাস্ত হচ্ছেন বা যারা জনগণের কাছে নিগৃহীত হচ্ছেন, দিস ইজ দেয়ার স্টেট। কারণ এত বছর অত্যাচার বন্যায় করে আসলে তার বিচারটা এখন হবে, এইভাবেই হবে। তো তখন তারা এটা থেকে এড়ানোর জন্য সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবেন, এটা ন্যাচারাল প্রসেস। সো তারাও হয়তো বা এটাকে প্রতি বিপ্লব যেটা বলে সেরকম করে এই সরকারকে বা কেয়ারটেকার গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন। তো এটা থাকবে, এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তড়িৎ নিতে হবে এবং তাদেরকে বিভিন্ন অবস্থান বা বিভিন্ন শক্তিশালী অবস্থানে বা পজিশনে যারা আছেন তাদেরকে লিকুইডেশন করতে হবে। তাহলে ধীরে ধীরে এই থ্রেটটা কমে যাবে, বাট দ্যাট থ্রেট রিমেইনস। এটা সব সময়ই থাকবে একটা বিপ্লবের পরে। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান, আপনি বিস্তারিত অনেক কথা বলেছেন। আশা করি ভেতরের অনেক খবর দর্শকরা আপনার মাধ্যমে জানতে পেরেছে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আহ্বান করার জন্য, এবং আপনাদের টিভি সমস্ত দর্শককে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য শোনার জন্য।
ভবিষ্যতে আবার দেখা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আবার শীঘ্রই দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।